কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোন শীর্ষ 2 নম্বর ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবান সাহেব তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলেম ওলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি যে তার সাথে যেন জান্নাতে দেখা হয়। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, আত্মীয় স্বজনের কথা। সোবান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করতে। হ্যাঁ, হতাশ হয়েছি, খুব বেশি। আপনারা তো জানেন, অনেকে জানেন, নূর ভাই বোধহয় সব জানে। সরকার গঠন করেছে নূর ভাইয়েরা। কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে। বাস্তব কথা এইটা। বিএনপি কে 1 নাম্বার দল, বড় দল এখন আওয়ামী লীগের পরে, তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়েন, 4-5টা, হয়তো তাদের নাম থেকে 2 থেকে 3 জন নেওয়া হয়েছে। আর কোন দলের রেফারেন্সে আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে, কোন দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই। খেলাফতে রাশেদা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং অন্যান্য উপস্থিতি সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক নেতৃবৃন্দ কথা বলেছেন, মূল বিষয়গুলো মোটামুটি চলে এসেছে আলোচনায়। আজকের খেলাফতে রাশেদা তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে 24-এর গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার এবং দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবিতে। প্রথম আলোচনার অংশে 24-এর গণ অভ্যুত্থান সহ এই গত 1.5 দশকের ফ্যাসিবাদের আমলের যে হত্যা এবং মানুষের উপরে বিশেষ করে ভিন্ন মত এবং বিরোধিতার কারণে যে নির্যাতন নিপীড়ন হয়েছে তার বিচার আমরা সবাই দাবি করছি। বিশেষ করে আমরা যদি সাদা চোখে দেখি, স্বাভাবিকভাবেই এই 24-এর গণ অভ্যুত্থান কিংবা 36 জুলাই এইটা আপনার 10-15 দিন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। অসংখ্য মানুষের ত্যাগ এবং নির্যাতন নিপীড়ন বঞ্চনার ইতিহাস রয়েছে। বিশেষ করে ভারতীয় নীল নকশায় 2008 সালের ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতায় এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌখস সামরিক অফিসারদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছিল। আপনারা দেখেছেন 2013 সালে এই শাপলা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরোচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন। এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল। এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন। বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা গত 1.5 দশক ধরেই, জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন, মিটিং করছেন, কিন্তু এই জুলাইয়ের আগে কিন্তু 20 জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই। মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল, বিশৃঙ্খলা করতেছিল, এলাকা অস্থিতিশীল করতেছিল। এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো। এমনকি মা, মেয়ে, ছেলে, ছোট বাচ্চা সহ আটক করা হতো। এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন। মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয়, আলোচিত ইসলামিক স্কলার। তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করতে পারেন, সেটি নিয়ে আমাদের দ্বিমত নাই। এই মিজানুর রহমান আজহারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল, তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেম, যিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে মানুষকে হেদায়েতের পথে ডাকেন, মানুষকে সঠিক পথে আহ্বান করেন, তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে, সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিতাড়িত করার। আমরা কিন্তু কথা বলেছিলাম। জামাতকে যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল, জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী একসাথে সরকার গঠন করেছিলেন, 4 দলীয় জোট গঠন করেছিল। বিএনপিও বলতে গেলে কার্যত যখন নীরব ছিল, পরিষ্কারভাবে এখন গুগলে সার্চ দেন,
পত্রিকার হেডলাইন পাবেন, আমরা পরিষ্কারভাবে বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই বিচারের ট্রাইব্যুনাল বিতর্কিত ছিল, সে তখন অনেকে বলছিলেন, কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সেটি সামনে এনেছি। জামাতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ, আকীদা অনেক কিছু ডিফারেন্স, কিন্তু মজলুম যখন হচ্ছে, যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিনাশ করার মিশন নেবে, এটি কিন্তু একটা দেশের সংস্কৃতি হতে পারে না। যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। এবং এই যে বিএনপির কর্মীরা গত 16 বছরে ৩,৫০০ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম, তুখোর ছাত্র নেতা, সেই টিপাইমুখ বাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, ছাত্র নেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এই কসাই এখন জেলে, জিয়াউল হক। আমার ভাই যেটা বলেছিলেন, আমরা এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত 16 বছরে সরাসরি হত্যা, লুটপাট, ধর্ষণ, গুম, খুনে জড়িত ছিল, ফায়ারিং স্কোয়াড নিয়ে তাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলা, একসাথে দাঁড় করিয়ে দিয়ে আজকে এই মানে পুতু পুতু করে বিচার করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। এই গোড়ার ডিম করতে করতে কাম সাইরা দেবে, করতে করতে তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে। রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি বিদেশি অনেক দেন দরবারের রাস্তা খুলে যাবে, শেষ পর্যন্ত বিচার আচার নাও হতে পারে, নাও হতে পারে। বাস্তবতার আলোকে বলছি। সেই জন্য আমরা বলেছিলাম যে বিপ্লবের পরে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা হয়েছে। আপনার অপসারণের পত্র বা পদত্যাগ পত্র, অব্যাহতি পত্র দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে, চলে যান। সরকারি এই কর্মকর্তা কর্মচারীদের 20 লাখ কর্মচারীদের মধ্যে যদি 50,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হতো, এটি খুব বেশি হতো 20 লাখ কর্মীর মধ্যে? এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, ছাত্র জনতা, নাগরিকরা, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই, তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেত, কিন্তু করে নাই। তারপরে কি দেখলাম আমরা? সচিবালয়ে আগুন, সচিবদের, এই আমলাদের মধ্যে আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন। এখন এই আন্দোলনে মানুষ এতটা বিরক্ত, দাবি দেওয়া যে কেউ জানাতে পারে, মানুষ বঞ্চিত হলে, ক্ষুব্ধ হলে দাবি দেওয়া জানাবে। কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াজ করেন, আপনি এখান থেকে সাভার যাবেন কিংবা গাজীপুর যাবেন, এখন আপনার নিজস্ব কারো বাহন আছে, কারো বাহন নাই, আপনি যাবেন গাড়িতে। এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয়, প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয়, এইভাবে আপনি যাওয়ার পথে এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এইটা তো সরকারের ব্যর্থতা, তাদের দুর্বল ম্যানেজারিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না। আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো, অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম, এখানে মিডিয়ার ভাইরা সাক্ষী, যে আল্লাহর হস্তে 2-3 মাস সরকারকে সময় দেন, আন্দোলন করেন না, আলাপ আলোচনা, সভা সেমিনারের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে, তার যে ভাবসাব চলে আসে, তাদের যে দায়িত্বহীনতা, সেটারই দেখতেছি। এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি, কথা দিছি, তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তায় নামেন, আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন? এখন কিন্তু বলতে হচ্ছে এইটা। তো এই জন্য আমরা বলছিলাম, এই আজকে 24-এর গণ অভ্যুত্থান সহ সকল গণ অভ্যুত্থানের বিচারের কথা আমরা বলছি। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল যারা, শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে, আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি 5, 6, 7 তারিখ দেশে ছিলেন, ওবায়দুল কাদের দেশে ছিলেন। তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন করেছি, তাই বলে যা ইচ্ছা তাই করবো, আমরা কি সব মেনে নেব, সব সমর্থন করব? আমরা অনতি বিলম্বে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। গত 16 বছরে দেশ থেকে 28 লক্ষ টাকা পাচার করে নিয়ে গেছে।
এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে, হয়েছে। কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন। এই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সেটা বসুন্ধরা, এসালম, রূপায়ণ, আমিন মোহাম্মদ, এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয়, এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, ওদেরকে গ্রেপ্তার করে, যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায়। কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোন শীর্ষ 2 নম্বর ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবান সাহেব, তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলেম ওলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি, যে তার সাথে যেন জান্নাতে দেখা হয়। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, আত্মীয় স্বজনের কথা। সোবান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করতে। হ্যাঁ, সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে। বাংলাদেশের খাদ্যপণ্য, তেল, আটা, চিনি, গম 5 থেকে 7টা কোম্পানি ইম্পোর্ট করে। এই যে দাম বেড়ে গেল, বাজারে সংকট, দাম বাড়ার পরে আবার স্বাভাবিক। এই যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে 5 থেকে 7টা কোম্পানি খাদ্যের বাজারের সাথে জড়িত, একইভাবে আসেন পোল্ট্রি, একইভাবে আসেন কীটনাশক, একইভাবে আসেন সার। সমস্ত জায়গায় আওয়ামী লীগের 16 বছরে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা সিন্ডিকেট করে এককভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, আর দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের জায়গা থেকে তারা কিছু করতে পারছে না, অনেক জায়গায় ভুক্তভোগী হচ্ছে জনগণ। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো, সেই জনগণ তো আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার। সিরিয়াতে দেখেছেন না, এইখানে বিপ্লব করেছি আমরা, ছাত্র যুবক তরুণরা। উপদেষ্টা পরিষদে আছেন 60, 70, 80 বছরের বয়োবৃদ্ধরা, নড়তে পারেন না, চড়তে পারেন না, তারা 3-4টা মিনিস্ট্রি নিয়ে বসে আছেন। তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে? আমরা খুব হতাশ হয়েছি, খুব দেশ। আপনারা তো জানেন, অনেকে জানেন, নূর ভাই বোধহয় সব জানে, সরকার গঠন করেছে নূর ভাইয়েরা। কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে। বাস্তব কথা এইটা। বিএনপি কে 1 নাম্বার দল, বড় দল এখন আওয়ামী লীগের পরে, তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়েন, 4-5টা, হয়তো তাদের নাম থেকে 2 থেকে 3 জন নেওয়া হয়েছে। আর কোন দলের রেফারেন্সে আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে, কোন দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই। কোত্থেকে এই তালিকাটা আসলো, কোন এমবেসি থেকে তালিকা আসলো, কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো, আমরা জানি না। আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে এই এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে। আপনি সবকিছু রেডি করে নিয়ে আসেন, আমাদের স্বাক্ষর করেন, ঠিক আছে করেন, আপনারা ভালো মনে করে করছেন, দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা, তাহলে তো এই কোশ্চেনটা আজকে আসতো না। এই জন্য আমরা বলছি যে আমরা এই 24-এর গণহত্যা সহ ফ্যাসিবাদের জমানার গুম, খুন, হত্যা, লুটপাটের আমরা বিচার চাই। কিন্তু 24-এর গণহত্যার বিচার, এই গণহত্যার মাস্টার মাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত, তাদেরই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব না। 5টা ট্রাইব্যুনাল করে দিত। বুঝতেছি আসলে কেন এইভাবে হচ্ছে। সেই জায়গা থেকে অনেক ক্ষোভের কথা আছে, আক্ষেপের কথা আছে। আমরা সরকারের পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মাসখানেক সময় দেখব। আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা, তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে, অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থা যদি চলে, তাহলে তো আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি, প্রতিরোধ করার কথা বলছি, তারা তো সুযোগ পাবেই। সেই জায়গা থেকে আমরা মনে করি আগামীতে নির্বাচন যখনই হোক, যে নির্বাচন হবে, সেই নির্বাচন হতে হবে, নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, সেটা সর্বদলীয় সরকার হতে হবে। নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, সকল দলের নেতৃবৃন্দ কিভাবে এমপি হয়ে সেই পার্লামেন্টে থাকতে পারে, সেইভাবে একটা অভ্যন্তরীণ বোঝাপড়া দরকার হবে। অন্যথায় কেউ যদি আমরা ভাবি এককভাবে আমরা আধিপত্য করবো, আমরাই 300 থেকে 250
আসনে আমরা এমপি হব, 75-এর উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। যখন মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল জাতীয় সরকার গঠন করা, সেটা উপেক্ষা করে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শেখ মুজিব সাহেব এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধুমাত্র এককভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে 73 একটা ভোট ডাকাতির নির্বাচন করে একটা একক পার্লামেন্ট গঠন করেছিলেন, তার ফল ছিল 75। তো কাজে এখনকার যে অস্থিরতা, এখনকার যে ঘটনাক্রম, সেখানে যদি আগামীতে আমরা ভেবেছিলাম এই সরকারটাই একটা সর্বদলীয় সরকার হবে, একটা জাতীয় সরকার হবে, এখনো সরকারের সেই সুযোগ আছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি তার বিজয় দিবসের ভাষণেই সম্ভবত বলেছিলেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হবে। তিনি সেই কমিশনের চেয়ারম্যান হবেন, সংস্কার কমিশনের প্রধানরা সেই কমিটির সদস্য হবেন। এখন এই যে সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা দ্বিমত তৈরি হচ্ছে, আমরা অনেকেই বলছি আগামী নির্বাচন হওয়া উচিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে, কেউ বলছেন না, কেউ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কেউ বলছেন সংসদের মেয়াদ 4 বছর কমিয়ে না। এই যে আমাদের রাশেদ প্রধান ভাই যেটা বললেন, এটা বাস্তব যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে 5ই আগস্টের পূর্বে যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, এখন সেটা একটু হলেও ফাটল ধরেছে। এই ফাটল যদি আমরা মেরামত না করতে পারি, আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে আমাদের আগামীতে সবাইকে ভুগতে হবে। যেটা মির্জা ইয়াসিন আরাফাত ভাই বলেছেন, আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিভাবে? যে আওয়ামী লীগের রাজনীতি নির্মূল করার জন্য সবাইকে কাজ করা উচিত, সবাইকে আওয়াজ তোলা উচিত, সেখানে আমরা তো এখনই নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে বিভাজন, বিদ্বেষ, বিভক্তিতে আমরা জড়িয়ে যাচ্ছি। কাজে আমরা যদি এই বিভাজন, বিভক্তি, বিদ্বেষের মধ্যে থাকি, তাহলে তো আওয়ামী লীগকে ডেকে না লাগবে, ও এমনি চলে আসবে, আপনার মাথার উপরে রেখে বড়ই খাবে। কারণ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে। বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার। এখানে আওয়ামী লীগ একটা স্টেক আছে, বিভিন্নভাবে বলছে। বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে। এখন এই সরকার যে দুর্বল সরকার, আমরা যতই বলি না কেন আমরা সবাই সমর্থন দিচ্ছি, কিন্তু সরকার তো তার কাজকর্মে সেই সফলতার পরিচয় দিতে পারছে না। কাজে এখন এই সরকার বিদেশিদের সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাম বললে ভাসুরের নাম মুখে আনতে মানা। এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন, অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে। প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, আমি যদি বিএনপির কথা বলি, জামাতের কথা বলি, তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই, আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না? এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে? বলা হচ্ছে না। এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না, বিপরীত পার্টি না, আমাদের আন্দোলনের সহযোগী। আমরা যুগপৎ আন্দোলন যে 42টি দলও করেছিলাম, বিএনপি নেতৃত্ব ছিল, জামাত একটা বৃহৎ দল, গণ অভ্যুত্থানেও তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না। তাই আমি অনুরোধ জানাবো, আপনারা যদি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আপনাদেরকে পরিষ্কার করতে হবে আপনারা কোনো আপোষ করবেন না। কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বিএনপি এবং জামাতি। কিন্তু আজকে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন। এই পরিস্থিতি যদি হয়, সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে।